আমরা বারবার যে কথাটা বলতেছি যে আয়ারল্যান্ডের বিপক্ষে এই ইনিংস ব্যবধানের জয়টা হয়তো ক্রিকেটীয় বিচারে খুব বড় কোনো ঘটনা না। হয়তো কি আসলেই খুব বড় কোনো ঘটনা না। কারণ বাংলাদেশ অলরেডি 25 বছর টেস্ট ময়দানে কাটায় ফেলছে। যতই আমি মাঝে মাঝে বলি যে নতুন দল, হ্যাঁ ইতিহাসের বিচারে নতুন, কিন্তু আয়ারল্যান্ডের বিচারে তো অনেক অভিজ্ঞ দল। সেক্ষেত্রে আয়ারল্যান্ডের বিপক্ষে এই পারফরমেন্সটাই হওয়ার কথা। সেটা কম হয় নাই, এটা খুব উত্তম কথা। সাধারণত এসব ক্ষেত্রে আমাদের কম হয়, কিন্তু এটাকে বেশি ভাবারও কোনো কারণ নেই। তবে একটা জায়গায় আমি এই পারফরমেন্সটাকে একটু অন্যরকম মার্কিং করতে চাই, পারফরমেন্স না, এই যে স্কোয়াডে আমাদের ম্যানেজমেন্ট স্টিক থাকছেন। সেটা হচ্ছে যে আমরা বারবার বলি, সবসময় বলি যে ক্রিকেটটাকে আসলে অন্য কোনো খেলার সঙ্গে আর মিলানোর সুযোগ নাই। এক সময় ছিল যে ক্রিকেট একটা খেলা, ফুটবল একটা খেলা, হকি একটা খেলা। এখন ক্রিকেট ৩টা খেলা হয়ে গেছে। টেস্ট ক্রিকেট, ওয়ানডে ক্রিকেট, টি-20 ক্রিকেট। ৩টা একেবারে ডিফারেন্ট খেলা। শুধু নামে মিল আর কতগুলো বেসিক বৈশিষ্ট্য। যে ৬ বলে ওভার হয়, ৭০ গজের বাউন্ডারি হয়, তাও তো সবসময় ৭০ গজ থাকে না। ওটাও তো ওঠানামা করে। ২ জন ব্যাটসম্যান একসঙ্গে ব্যাট করতে পারে। এরকম বেসিক কিছু জিনিস ছাড়া খেলাগুলোর ভিতরে আর কোনো মিল নাই। স্পেশালি অ্যাপ্রোচ, টেকনিক সব বদলে গেছে। ফলে খেলোয়াড়দের স্কিল সেটও বদলে গেছে। স্কিল সেট ৩টা খেলা ৩ রকম ডিমান্ড করে, ৩টা আলাদা আলাদা দল ডিমান্ড করে। এখন আমাদের দেশের বাস্তবতায় একদম ৩টা ভিন্ন দল ৩ ফরম্যাটে নামানো কঠিন। কারণ যত যাই বলি আমাদের পাইপলাইন বা রিসোর্স অত শক্তিশালী না যে ৩টা ভিন্ন ভিন্ন দল নামানো যায়। ফলে কিছু অল ফরম্যাট খেলোয়াড় আমাদের থাকবে। তার মধ্যে থেকেও প্রত্যেক ফরম্যাটের একটা কোর টিম, এটা নির্বাচকদের বুঝতে হবে। এবং সেই বুঝতে হবে এই দাবিটা তো আমরা করে আসতেছি বহুকাল ধরে। সেই দাবিটা নির্বাচকরা কেন যেন ঠিক উপলব্ধি করতেছিলেন না বা সুযোগ দিচ্ছিলেন না। অবশেষে আমরা একটু একটু করে দেখতেছি যে আমাদের টি-20 দলটাকে প্রথমে ডিফারেন্ট করা হয়েছে। সে দলটা খারাপ করুক, ভালো করুক, ভালোই করতেছিল। হুট করে সেটার একটা ডাউনফল হয়েছে। ওটা আবার ঠিক হবে। সেজন্য ওখানে টেস্ট ক্রিকেটার পাঠানোর কোনো দরকার নাই। আবার টেস্ট দলটাকেও যে আমরা ডিফাইন করতে পারছি যে দিস ইজ আওয়ার টেস্ট টিম। সেখানে কিছু অল ফরম্যাট ক্রিকেটার তো ঢুকছেই। কিন্তু বেসিক্যালি একটা টেস্ট টিম যে আলাদা থাকবে, সে ব্যাপারটা যে আমরা বুঝতে পারছি এবং সেই সিদ্ধান্তে যে অটল থাকছি, এইটা আমাদের সিলেট টেস্টের সবচেয়ে বড় সিগনাল। এবং ওয়ানডে টিমটাকেও আমরা খানিকটা ডিফারেন্ট করতে পারছি। এখনও পুরোপুরি ওয়ানডে সেটআপটা আলাদা করতে পারি নাই। এই ৩টা সেটআপকে মূলত আলাদা করতে হবে। ৩টা সেটআপের মানসিকতা ৩ রকম করতে হবে। আমি আবারও বলি, সেটা করতে গিয়ে কাউকে মমিনুল বানায়া দেওয়া যাবে না। যে ও যেহেতু টেস্ট ভালো খেলে ওরে অন্য কোথাও নিবই না। এই দৃঢ়তা দেখানোর কোনো দরকার নেই। কেউ যদি অল ফরম্যাট হয় তাকে অল ফরম্যাট সুযোগ দিতে হবে। যেমন জয়। আমি মনে করি জয় টেস্ট ওয়ানডে দুটোই খেলার মতো যোগ্যতা আছে। সেগুলো আলাদা আলোচনা। কিন্তু আমাদের একটা টেস্ট দলে যে আমরা স্টিক থাকতে চাই, সেই প্রবণতাটাই আমরা ফিরে আসি। আমরা নাহিদ রানাকে মাঝে এখানে ওখানে খেলাইছি। সেখানে নাহিদ রানা গতির কম্প্রোমাইজ করছে, নাহিদ রানার যথেষ্ট ক্ষতি হয়েছে। কিন্তু নাহিদ রানাকে আবার আমরা টেস্টে ঠিকমতো নিয়ে আসি এবং অন্যান্য খেলায় আপাতত আর খেলাচ্ছি না। হাসান মাহমুদ, হাসান মাহমুদ আমাদের টেস্টের অ্যাসেট। এরকম করে অলরেডি আমরা দেখতেছি মুরাদকে প্রমোট করা হচ্ছে। তাইজুল টিমে আছে, তারপরেও মুরাদকে প্রমোট করা হচ্ছে। দ্যাট ইজ ভেরি গুড সাইন, ভেরি গুড সাইন। কারণ তাইজুল, উইথ ডিউ রেসপেক্ট, তার ৫০০ উইকেট হয়ে গেছে। তাইজুলকে অনেক অভিনন্দন। কিন্তু তাইজুল তো যেকোনো কন্ডিশনে বল টার্ন করাতে পারবে না। সে একটা ওইরকম অল কন্ডিশন স্পিনার না। আমাদের সেরকম একটা স্পিনার তৈরি করার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে, যাকে আমরা টেস্টে খুব ভালো ইউজ করতে পারবো। মুরাদকে আমরা দেখতেছি স্পেশালি ব্যাটিংয়ে নানা পজিশনে এই জিনিসটা দেখতেছি, মানে আমরা টেস্ট দলটা বুঝে ফেলার কাছাকাছি আছি। নির্বাচকদের এবং ম্যানেজমেন্টকে আমি এই জায়গাটায় অনেক বড় একটা কৃতিত্ব দিব যে সিলেট টেস্ট দিয়ে তারা ইঙ্গিত দিলেন যে তারা টেস্ট দল নিয়ে আর ওই আজগুবি কোনো পরীক্ষা নিরীক্ষায় যাবেন না। যে টি-20তে অমুক ভালো খেলে, ফট করে ওরে ধরে এনে টেস্ট খেলায় দাও। যেমন আমি খুব ভয়ে ছিলাম, ফ্রাঙ্কলি স্পিকিং, খুব ভয়ে ছিলাম যে সাইফকে না আবার টেস্টে আনা হয়। ওকে, ওয়ান্স আপন এ টাইম সাইফ টেস্টেরই ব্যাটসম্যান ছিল। কিন্তু সে তো নিজেকে অনেকটা বদলাইছে। বদলায় এখন শর্টার ফরম্যাটের ব্যাটসম্যান হয়ে গেছে। ওয়ানডে টি-20 খেলবে, তার মূল খেলাটা টি-20। এখন সাইফকে যদি, যেহেতু সে ইনফর্ম, এখন বাংলাদেশের সবচেয়ে ইনফর্ম ব্যাটসম্যান না? ফলে জয়কে না ডেকে যদি সাইফকে এনে আবার টেস্ট খেলানো হতো, সেটা হতো ভয়ানক দুর্ভাগ্যের একটা ব্যাপার। এবং ওই যে সেই ঘটনাটা ঘটতো যে তুমি ভালো খেলতেছো, সব জায়গায় খেলো। এই জায়গা থেকে যে নিজেদের সংবরণ করা,
নির্বাচকরা নিজেদের সামলাইছেন, ম্যানেজমেন্ট নিজেদের সামলাইছেন। এই জন্য আমি তাকে ধন্যবাদ দেই এবং এটা আমাদের সিলেট টেস্টের সবচেয়ে বড় প্রাপ্তি। যে আমরা হঠাৎ করে টি-20 দলের সফল খেলোয়াড়দের ডেকে এনে টেস্ট খেলতে বলি নাই যে সাকসেস পাইলেই হইছে। কোথায় পাও এটা কোনো ব্যাপার না। আমরা ফার্স্ট ক্লাস লঙ্গার ভার্সন এটা বুঝতে শিখতেছি। এখন লাগবে শুধু লঙ্গার ভার্সনের কোয়ালিটিটা বাড়ানো, লঙ্গার ভার্সনে আরও স্ট্রিক হওয়া, যারা লঙ্গার ভার্সন খেলতে চায় তাদের এনসিএল খেলতে বাধ্য করা, যেটা অলরেডি নাহিদের ক্ষেত্রে বিসিবি করছে। যে না তোমার টি-20 খেলা চলবে না, টি-10 খেলতে কোথাও যাওয়া চলবে না, এনওসি পাবা না, তুমি এনসিএল খেলো কারণ তুমি টেস্ট ক্রিকেটার, আপাতত তুমি টেস্ট ক্রিকেটার। হ্যাঁ, পরে অল ফরম্যাট হইলে তখন দেখব। এই কঠোরতাও দেখাইতে হবে। তাহলে আমরা আসলে ৩টা ভিন্ন ভিন্ন সেটআপের কল্পনা করতে পারি। তখন আমরাও বলতে পারবো যে আসলে ক্রিকেট ৩টা খেলা, ক্রিকেট একটা খেলা না। সেই সময়টার অপেক্ষায় থাকলাম। তার আগ পর্যন্ত এই পজিটিভ সিগন্যালের জন্য অনেক ধন্যবাদ ম্যানেজমেন্টকে। সবাই ভালো থাকবেন।